ক্রিমিনাল কেস। তো উনি বলতেছেন যে ফৌজদারি অপরাধের কতগুলো ধাপ আছে, ধাপে ধাপে হয়, এবং প্রত্যেকটা ধাপ হাইলি ম্যানিপুলেটেবল, মানে প্রত্যেকটা ধাপেই এত বেশি ম্যানিপুলেট করা যায় যে আলটিমেটলি ইনসাফ বলে আর কোনো শব্দ থাকে না, ন্যায় বিচার বলে আর কোনো শব্দ থাকে না। কিভাবে দেখেন, প্রথমে শুরু হয় অভিযোগ দাখিল দিয়ে। আপনারা দেখছেন একজন মজলুম যখন অভিযোগ দিতে যায়, থানায় যখন অভিযোগ করতে যায়, তখন মামলাই নেয় না। আপনারা দেখছেন না, যদি কোনো এলাকার প্রভাবশালী লোকের বিরুদ্ধে যদি আমি মামলা করতে যাই, প্রভাবশালী কোনো একজন মানুষের বিরুদ্ধে যদি আমি মামলা করতে যাই, তাহলে থানা মামলাই নিবে না, পুলিশ মামলাই নিবে না। এরকম এরকম উদাহরণ তো আপনারা জানেন, অনেক হয়েছে, তাই না? এরকম অনেক হয়েছে। আমি জানি না আপনাদের কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা, ভয়াবহ অভিজ্ঞতা। আমার সে একটা ক্ষতি করে ফেলছে, অথচ আমি তার নামে মামলাই করতে পারতেছি না। সুতরাং দেখেন এখানে একটা বিরাট। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি মামলা করতে যাচ্ছি তখন একটা সালিশ হচ্ছে। তুমি আমার হাত ভেঙে দিছো, আমার হাড্ডি ভেঙে দিছো তুমি, এখন এটা নিয়ে সালিশ বসছে। সালিশে বলা হচ্ছে মিটমাট করে নাও, 2 লাখ টাকা নাও, নিয়ে মিটমাট করে ফেলো। তাহলে এই যে জিনিসটা, এটা সমাজের মধ্যে কি তৈরি করলো, যে টাকা থাকলে কোনো সমস্যা নেই, মিটমাট করা যায়। সুতরাং দেখা যাচ্ছে ওই সময় পুলিশ, এলাকার স্থানীয় প্রভাবশালীরা মিলে আমাকে মামলা করার আগেই ন্যায় বিচারের যে, ওই যে বলে না, বিচারের বাণী নিভৃতে কাঁদে, মানে মামলা করার আগেই ন্যায় বিচারটাকে শেষ করে দিল, এবং সমাজের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করে দিল যে টাকা পয়সা থাকলে কোনো কিছু কোনো ব্যাপার না, টাকা পয়সা দিলে সব সলভ। হ্যাঁ, পুলিশকে টাকা খাওয়াইলাম, স্থানীয় এলাকার যারা বড়দের কজন তাদেরকে টাকা খাওয়াইলাম, খাওয়াই তারা মিলে আমাকে প্রেশার দিল, আমাকে চাপ দিল, আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় তারা আমাকে এইটা সালিশটা, মীমাংসাটা মেনে নিতে আমাকে বাধ্য করলো। যেভাবে আলটিমেটলি তো ও তো মামলা চালাবে, তুমি তো মামলা চালাতে পারবা না। দেখেন এখানেও কিন্তু অর্থনৈতিক বিষয় চলে আসছে। বলে যে ওর টাকা আছে, ও তো মামলা চালাবে, তোমার তো টাকা পয়সা নাই, তোমার তো জমি বেচা লাগবে, ঘর বাড়ি জমি সব বেচতে হবে। সুতরাং মামলা করার আগেই ন্যায় বিচার কিন্তু শেষ। এবং অধিকাংশ, আপনি যদি গ্রামে গঞ্জের দিকে কখন থাকেন, দেখবেন যে 90% ফৌজদারি কেস এইভাবে মামলা করার আগেই মিটমাট হয়ে যায়, যেটা হওয়ার কথা না, যেটা সমাজের জন্য খারাপ, যেটা বাদীর, যে মজলুম সে তো মজলুম হলোই, পুরা সমাজটা মজলুম হলো, সমাজের মধ্যে একটা ভুল ন্যারেটিভ, অপরাধীর পক্ষে একটা ন্যারেটিভ দাঁড়ায় গেল সমাজের মধ্যে। ঠিক আছে, একটা। 2 নাম্বার হচ্ছে যে, ধরেন মামলা আমি করলাম, দ্বিতীয় ধাপে আমি মামলা করলাম, মামলা করার পর মামলার একটা তদন্ত হবে। তদন্ত করবে কে? তদন্ত করবে পুলিশ। পৃথিবীর বিভিন্ন দেশে তদন্ত করার জন্য আলাদা সংস্থা আছে, বাংলাদেশে এটা নাই। বাংলাদেশে তদন্ত পুলিশই করে, এবং পুলিশ তখন একটা তদন্ত করে, তদন্তের মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে রিমান্ড, ঠিক না? রিমান্ডে নিয়ে একদম ধরেন যে গরুর মতো করে পিটাইলো, গরুর মতো করে পিটানোর পর এইটাকে তার কাছ থেকে একটা জবানবন্দি নিল, এবং এই যে রিমান্ডটা কি, রিমান্ড এটা ইসলামে কিন্তু নিষেধ, এটা ইসলামে এভাবে করা যাবে না। ইসলামের স্বীকারোক্তি হতে হবে স্বতঃস্ফূর্ত। ইসলামে কোনো এরকম রিমান্ড জিনিসটা, এটা আমি বেশ কয়েকটা বই পড়লাম, এবং কয়েকজন অমুসলিম লেখকের লেখাও পড়লাম, তারা বলতেছে যে ইসলামের টর্চারকে হারাম করা হয়েছে, এই টর্চার করা যাবে না কাউকে। ইভেন যে আসামিকেও এই টর্চার করা যাবে না, তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা যাবে না। স্বীকারোক্তি স্বতঃস্ফূর্ত হবে। হ্যাঁ, তার কাছে জানতে চাওয়া হবে, তার কাছে বাদীর পক্ষ থেকে যে প্রমাণ এবং সাক্ষী তার সামনে পেশ করে তার কাছে এটার ব্যাখ্যা চাওয়া হবে। সে ব্যাখ্যা যদি না দেয়, তাহলে তো মামলা প্রমাণ হয়েই গেল যে সে ব্যাখ্যা দিচ্ছে না, তার মানে মামলা প্রমাণ হয়ে গেছে, তার উপর তখন তাজির শাস্তি তার উপর বর্তাবে। স্বীকারোক্তি যদি সে দেয় সেক্ষেত্রে হদ, আর যদি স্বীকারোক্তি না দেয় সেক্ষেত্রে তাজির, কারণ মামলা তো প্রমাণ হয়ে গেছে, ডকুমেন্টসে, কাগজপত্রে, সাক্ষীতে প্রমাণ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে কিন্তু তদন্তে গিয়ে যেটা হয়, পুলিশ যখন তদন্ত করে, সেখানে পুলিশ মামলাটাকে একটা ফ্রেমের মধ্যে ফেলায় দেয়, এ ধারা এত 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 মামলা, এত 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 মামলা। পুলিশ একটা চার্জশিট যখন দেয়, চার্জশিটের মধ্যে সে অলরেডি মামলা একটা কাঠামো তৈরি করে দেয়, এবং এই কাঠামোটাকে চেঞ্জ করা যায়। ওই মামলাকে ধরেন যে আসামি, যে আসলে আসলে অপরাধী, সে তখন পুলিশকে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, এমন ভাবে তাকে, মানে এমন 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 ধারা দিবে, যেই ধারাগুলোতে সহজে জামিন হয়, যেই ধারাগুলোতে শাস্তি বেশি হয় না, কম শাস্তি হয়। পুলিশকে টাকা পয়সা খাওয়ায়
চার্জশিটের মধ্যে সে এটাকে ওই ধারায় ফেলাই দিবে এবং এই ধারাই চলবে, এই ধারা থেকে আর বেরোতে পারবে না। তার মানে দেখেন তদন্তে গিয়ে আরেক দফা, একটা হলো মামলা করার আগেই ন্যায় বিচার শেষ, 2 নাম্বার তদন্তের মধ্যে গিয়ে যদি মামলা ন্যায়ও মোকদ্দমা ন্যায়ও তারপরও তদন্তে গিয়ে মামলাটাকে এমন ভাবে সাজায় দিল, মামলার গতি প্রকৃতি, মামলার চেহারা, অপরাধের চেহারা, অপরাধের বিভিন্ন কার্যকারণ, অপরাধের মাত্রা, সমস্ত কিছু এমন ভাবে ঠিক করে দিল যে ওই মজলুম আর ন্যায় বিচার পাবে না কখন। বুঝতে পারছেন একটা জিনিস? এটা একটা জিনিস। এই দেখেন তদন্ত, মামলা আদালতে বিচারে গড়ানোর আগেই তার গতিপথ ও ফলাফল অনেকটা নির্ধারণ করে দিতে পারে এই তদন্ত। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে রিমান্ড। এবং এই রিমান্ডের মধ্যে আবার আরেক দফা, রিমান্ডের মধ্যে আরেক দফা গ্যাঞ্জাম। এই সময় অনেক মামলা আরো পরিবর্তন হয়ে যায়। এই দেখেন কি লিখতেছে যে রিমান্ড হচ্ছে তদন্তের প্রধান হাতিয়ার, সেই হাতিয়ারের মাঝে হাতি হয়ে যায় ঘোড়া আর জজমিয়া তৈরি হয়ে যায়। রিমান্ডের মধ্যে একজন, যেমন ধরেন একজন নিরপরাধ মানুষের নামে মামলা হয়েছে, কারণ আমার নামে মামলা হয়েছে, আমি আসলে অপরাধটা করি নাই, কিন্তু রিমান্ডে গিয়ে এমন ভাবে জিনিসটাকে করা হলো আলটিমেটলি জিনিসটা আমাকেই প্রধান আসামি হিসেবে দাঁড় করা যায়, চার্জশিটে আমি প্রধান আসামি। ঠিক আছে? এই দেখেন, এটা তদন্ত সংস্থা নয়, হাতি ঘোড়া আর জজমিয়া উৎপাদনের কারখানা। আমাদের স্বাধীন বিচার ব্যবস্থায় এই কারখানার কাছে বড় অসহায়, বিচার ব্যবস্থাই অসহায়ের কাছে। তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম দেখেন কি, আরেকটা কি হয়, এই যে 2 নম্বর প্রবলেম হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামী যে বিচার ব্যবস্থা সেখানে আমরা দেখলাম যে মামলাটা হচ্ছে কার কার মধ্যে, আসামি বনাম বাদী, আসামি বনাম বাদী মামলাটা হচ্ছে। কিন্তু সেকুলার আইনে সমস্ত ফৌজদারি মামলা রাষ্ট্র বনাম আসামি। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। ইসলামী বিচার মতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, 2টা পক্ষ, একটা পক্ষ হচ্ছে আসামি পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে বাদী পক্ষ। এক পক্ষ বিচার চায়, আরেক পক্ষ অপরাধটা করছে বা করে নাই, হোয়াটএভার, 2টা পক্ষ। এই 2 পক্ষের মধ্যে ইনসাফের খেলা হবে এখন। এই 2 পক্ষের মধ্যে আমি এখন কি করব, ইনসাফ প্রতিষ্ঠা করব। কিন্তু সেকুলার আইনে সমস্ত ফৌজদারি মামলা, ফৌজদারি অপরাধ, এটা বাদীর আর কোন স্টেক থাকে না, বাদীর আর কোন স্টেক থাকে না। দেখেন এই ভদ্রলোক কি লিখছে এখানে, দেখেন যারা অপরাধের ভিকটিম তাদেরও যে মামলায় স্বার্থ থাকতে পারে, ফৌজদারি অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এই দোহাই দিয়ে আমরা তা প্রায় ভুলতে বসেছি। এই কথাটা খেয়াল করেন। ফৌজদারি অপরাধকে বলা হচ্ছে, সেকুলার যে লিগ্যাল ফিলসফি সেখানে ফৌজদারি অপরাধকে বলা হয় এটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। সুতরাং রাষ্ট্র মামলা দায়ের করবে, রাষ্ট্র এবং আসামির মাঝখানে মামলার ফয়সালা হবে। তাহলে এই রাষ্ট্র এবং আসামির, রাষ্ট্র বনাম আসামি, এখানে বাদী কই? আমি তো ভিকটিম রে ভাই, আমার তো কোনো স্টেক নাই এখানে, আমি তো এখানে কেউই না। আমি যে ক্ষতি হয়েছে আমার সেই ক্ষতি কোনো ক্ষতিপূরণ নাই, আমার কোনো ক্ষমা করতে যদি চাই আমার কোনো ক্ষমার সুযোগ নাই, আমার পারিবারিক অবস্থা খারাপ, আমি মৃত্যুদণ্ড চাই, আমি টাকা পয়সা চাই, আমি সেটা নিতে পারবো না, আমার তো সবই লস। আমি যেমন আমি যদি মরে যাই তাহলে আমার বাপ মা কি হারাইলো, আমার বাপ মা তার ছেলে হারাইলো 1 নাম্বার, আমার বাচ্চা কাচ্চা তার বাবা হারাইলো। 2 নাম্বার হচ্ছে এই মামলা টানতে গিয়ে আমার আব্বা মা তার জমি জমা বাড়ি ঘর সবই হারাইলো। তাহলে যে ভিকটিম তার লাভ কি? এই জন্য দেখবেন যে এই যে বর্তমান যে সেকুলার মামলা, এই মামলায় অনেক মানুষ, অনেক বাদী মজলুম মামলা টানতে পারে না, মামলা টানতে না পেরে সে আলটিমেটলি আর কোর্টের হাজিরা দিতে যায় না। আমি দেখছি, আমি যখন কোর্টে গেছি একবার, তখন দেখলাম যে এই অমুক মামলার কি বাদী আছে, তখন উকিল বলতেছে না, বাদীর সাথে আমার অনেকদিন করে কথাবার্তা হয় না, ঠিক আছে যাও, আসামি খালাস। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে আলটিমেটলি মানুষ এই সিস্টেমের মধ্যে সে ন্যায় বিচার পাবেই না। সে ন্যায় বিচার পাওয়ার জন্য কেউ যদি লেগেও থাকে তারপরে তা সব হারাবে। আলটিমেটলি যখন বিচারটা হয়ে গেল, রায়টা হয়ে গেল, তার কোনো ইয়েই নেই। অথচ ইসলামী সিস্টেমে, ইসলামী যে বিচার ব্যবস্থায়, সেখানে মামলা হবে বাদী বনাম আসামি, বাদী বনাম আসামি। আসামির কাছ থেকে সে চাইলে বিভিন্নভাবে বেনিফিট হতে পারবে। এমনকি এমন একটা মাসালা আমি দেখলাম, সেখানে লেখা আছে যে তাজির শাস্তি যখন হবে, বিচারে যখন তাজির শাস্তি দিবে, তখন অপরাধ যদি প্রমাণ হয়, তখন বাদীর যে খরচ হয়েছে উকিলের পারপাসে, এই মামলা পরিচালনা করতে গিয়ে বাদীর যে খরচ হয়েছে, ওই খরচটাও তাকে দিতে বাধ্য করা হয়েছে, যে ওই খরচটা আসামি দেবে। আসামির তো 20টা চাবুক তো খাইবাই, উল্টা বাদীর যে টাকা পয়সা খরচ হয়েছে ওই টাকা পয়সাও তুমি ক্ষতিপূরণ দিবা। এই ফয়সালা বিচারক দিয়ে দিচ্ছে। তার মানে দেখেন যে এটা কত, যে ফৌজদারি অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এই লিগাল ফিলোসফিটা একটা ন্যায় বিচার নষ্ট করার জন্য যথেষ্ট। সমাজের মধ্যে ইনসাফ এবং আদল
এবং বরাবর সাম্যাবস্থা তৈরি করার ক্ষেত্রে এই এই যে একটা ফিলোসফি, এই ফিলোসফিটাই দায়ী। হ্যাঁ, এটা ইসলাম সম্মত না, সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা ফিলোসফি। এটা উনি স্বীকার করলো, এই ভদ্রলোক স্বীকার করলেন যে ভিকটিমের যে একটা স্বার্থ আছে, এটা তো আমরা স্বীকারই করা হয় না যে ভিকটিমের কোনো স্বার্থ আছে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এই যে দেখেন তদন্তের যে এতগুলা ধাপ শেষ করে এসে একটা জায়গায় আসি নাই, তদন্ত করার পরে এখন মামলাটা সামনে আসছে। তো এই যে দেখলাম যে রাষ্ট্র বনাম আসামি, এখানে তাহলে কি হয়, রাষ্ট্রের পক্ষে কে লড়াই করে, রাষ্ট্রের পক্ষে লড়াই করে তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের উকিল। আপনারা জানেন রাষ্ট্রপক্ষের উকিল বা কৌশলী বা পাবলিক প্রসিকিউটর বলে থাকে, যে রাষ্ট্রের পক্ষ নেয়। আরেকজন হচ্ছে আসামি, যে উকিলকে নিয়োগ দেয়, আসামির উকিল। তাহলে মামলার মূলত ফাইট হয় কার মধ্যে, একটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর আর হচ্ছে আসামির উকিল, এই দুজনের মধ্যে ফাইট হবে। ঠিক আছে না? এই দুইজন মিলে বিচারককে যেটা বুঝাবে, বিচারক সেদিকেই যাবে। এখন দেখেন ফৌজদারি মামলার পরিচালনার দায়িত্ব কে আর পাবলিক প্রসিকিউটরের উপরে বা সরকারি উকিলের উপরে। এই পাবলিক প্রসিকিউটর চাইলে পুলিশ যে তদন্ত করে যেটা সাবমিট করছে, যেমন ধরেন পুলিশ তদন্ত করে আসামি তাদেরকে টাকা পয়সা খাওয়াইছে, পুলিশ আসামির পক্ষে একটা তদন্ত সাজায় দিতে। এখন পাবলিক প্রসিকিউটর আবার টাকা খাওয়াইছে বাদী, ধরেন কথার কথা বললাম, তখন পাবলিক প্রসিকিউটর হচ্ছে এমন একটা পাওয়ারফুল একটা জায়গা যে সে চাইলে তদন্তটাকে উল্টা দিতে পারে, তদন্তের রিপোর্টটাকে সে উল্টা দিতে পারে। ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে সরকারি বেশিরভাগ উকিল আসলে এরকম যোগ্য হন না। তারা ওই পুলিশ যে চার্জশিটটা দেয়, পুলিশ যে তদন্তটা রেডি করে দেয়, যে ফ্রেমওয়ার্কটা দেয়, ওইটার বাইরে তারা যেতে পারে না। ওইটাকেই আলটিমেটলি ওই দিকেই চলে যায় বিচার, ন্যায় বিচার শেষ। ঠিক আছে, ন্যায় বিচার শেষ। তবে এখানে যে ঘটনাটা ঘটে, ধরেন আসামি পুলিশকে টাকা খাওয়ায় তদন্তটাকে একটা ফ্রেম করে ফেলছে নিজের পক্ষে, মানে সহজ সহজ ধারা দিয়ে দিছে, সহজ ধারায় মামলা, জামিনযোগ্য করে ফেলছে, তারপর হচ্ছে কম শাস্তি হবে এরকম একটা ধারা দিয়ে দিছে। হ্যাঁ, মামলাটাকে দুর্বল করে ফেলছে, মামলাটাকে দুর্বল করে ফেলছে, তথ্য প্রমাণগুলোকে দুর্বল করে ফেলছে। এখন দুর্বল করে ফেলার পর পাবলিক প্রসিকিউটর যে, সেও একই রাস্তায় হাঁটতেছে, ওকে টাকা খাওয়ায় আবার যে কাজটা করা যায়, মামলার ডেটের পর ডেট পড়বে, এই যে কাজটা, এটা পাবলিক প্রসিকিউটর করে। আজকে আমি খাবো অনেক অনেক চিকেন ম্যাগি। ফ্রাইডেতে শ্রিম্প ম্যাগি, স্যাটারডেতে ভেজি ওয়ান, মঙ্গল বুধ করা যায়, মামলার ডেটের পর ডেট পড়বে, এই যে কাজটা, এটা পাবলিক প্রসিকিউটর করে। পাবলিক প্রসিকিউটর মানে সে মামলাটাকে জজের সামনে প্রেজেন্ট করে। ওকে যদি টাকা খাওয়ানো যায়, তাহলে এই মামলা ডেট পড়বে, আবার ডেট পড়বে, আবার ডেট পড়বে, আবার ডেট পড়বে। আপনারা জানেন কিনা, ওই যে সাজনীন হত্যা মামলা একটা ছিল, এটা ওই ছোটবেলায়, আমরা তখন একদম ছোট্ট বাচ্চা, সেই সময় দেখি যে সাজনীন হত্যা মামলা এই আজকেও চলতেছে, মনে হয় কয়দিন আগ পর্যন্ত চলতেছিল, 2-1 বছর আগ পর্যন্ত, প্রায় 16 না 17 বছর ধরে মামলা চলতেছে। 17 বছর ধরে একটা হত্যা মামলা চলতেছে। হ্যাঁ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, আবার ডেট, আবার ডেট, আবার ডেট করতেছে। 1 বছর 2 বছর চলতেছে। এই বাদী আর কতদিন মামলা টানবে? তার তো সব শেষ, তার তো কোনো লাভ তো নাই, উল্টা তার সব শেষ বিক্রি করতে করতে। তাহলে এই যে দেখেন জিনিসটা, আমার দেখেন স্বাধীন বিচার ব্যবস্থায় স্বাধীন বিচারকরা অসহায় ভাবে লিখে যান, দেখিলাম শুনিলাম দরখাস্ত মঞ্জুর করিলাম, মানে পরের ডেট, দেখিলাম শুনিলাম দরখাস্ত মঞ্জুর করিলাম, দেখিলাম শুনিলাম দরখাস্ত মঞ্জুর করিলাম, এভাবে চলতে থাকে। বুঝতে পারছেন? বিপরীতে ইসলামী আইনটা কেমন, একটু আপনাদের সামনে ইসলামিক কোর্টটা আপনাদের একটু বুঝাই। ইসলামিক